জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখতে বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগের সাথে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় বাংলা, প্রোগ্রাম স্নাতক সম্মান, তৃতীয় বর্ষ, কোর্স কোড 23-1007। কোর্সের নাম ফোকলোর তত্ত্ব বাংলা লোকসাহিত্য। লেকচার নম্বর 3। লেকচার শিরোনাম ফোকলোর বিষয়ক মতবাদ। শিক্ষকের নাম আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ বেল্লাল হোসেন, উপাধ্যক্ষ, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, বগুড়া। আমরা আবারও আজকে একটু সিলেবাসটি দেখে নিচ্ছি। আজকে আমরা যা শিখব, ফোকলোরের বিভিন্ন মতবাদ ও পদ্ধতি, টাইপ মোটিভ, মতবাদ ও পদ্ধতি সমূহের প্রায়োগিক উদাহরণ। আমরা একটি ছবি দেখছি ইন্ডিয়ান ফোক আর্টের, যে এটি একটি টাইপ এবং মোটিভ নির্ভর ছবি। যেহেতু আজকের আমাদের আলোচ্য বিষয়ে তত্ত্ব মতবাদ এবং তার সঙ্গে টাইপের বিষয়টি যুক্ত আছে, সেই কারণে আমরা এই ছবিটি ব্যবহার করেছি। এখানে আমরা লৌকিক ঐতিহ্যের একটি মিশ্রণ দেখছি, যে এই ছবিটি পদ্মাবতী কাহিনীর সঙ্গে রিলেটেড। পদ্মাবতীর কাহিনীতেও সুখ পাখি আছে, সুখ পাখি কথা বলে। এই কথা বলা সুখ পাখি একটি মোটিভ, সেই মোটিভটি এখানে ধারণ করা হয়েছে। আমরা এখন ফোকলোরের বিভিন্ন মতবাদ ও পদ্ধতি নিয়ে কথা বলবো। ফোকলোরের বেশ কয়েকটি মতবাদ রয়েছে। এই মতবাদগুলো একই সঙ্গে পদ্ধতি মানে মেথোডোলজি নামে পরিচিত। প্রধান কয়েকটি মতবাদ হলো তুলনামূলক বা ঐতিহাসিক ভৌগোলিক মতবাদ ও পদ্ধতি, জাতীয়তাবাদী মতবাদ, মানব বা নৃতাত্ত্বিক মতবাদ, মনসমীক্ষণিক মতবাদ, কাঠামোগত মতবাদ, সমাজতাত্ত্বিক মতবাদ পদ্ধতি, পরিবেশন মতবাদ এবং নন্দনতাত্ত্বিক মতবাদ ও পদ্ধতি। এই মতবাদগুলো নিয়ে আমরা একটু এখন বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তুলনামূলক ঐতিহাসিক ভৌগোলিক মতবাদ নিয়ে গত ক্লাসে আমরা একটু আলোচনা করেছি। আজকে আর একটু বলছি যে তুলনামূলক মতবাদের উদ্ভব ফিনল্যান্ডে। এইটিকে সেই কারণে ফিনিশ মতবাদ হিসেবেও পরিচিত। এটি তুলনামূলক মতবাদের মূল কথা হলো একটি দেশের ফোকলোরের সঙ্গে আরেকটি দেশের ফোকলোরের তুলনা করা। যেমন একটি লোককাহিনী, বাংলাদেশের একটি লোককাহিনীকে যদি আমি তার আন্তর্জাতিক পাঠ নিরূপণ করতে চাই, তার যদি মূল পাঠ নিরূপণ করতে চাই, তো আমাকে অবশ্যই তুলনামূলক পদ্ধতির আশ্রয় নিতে হবে। অথবা এই পাঠটি পৃথিবীর আর কোথায় কোথায় আছে সেই বিষয়টি যদি জানতে চাই, তাহলে আমাকে তুলনামূলক পদ্ধতির আশ্রয় নিতে হবে। তুলনামূলক পদ্ধতির আশ্রয়ের মধ্য দিয়ে আমরা জানতে পারব পাঠটির উৎসভূমি কী এবং পাঠটি কোন কোন এলাকায় পরিভ্রমণ করেছে। এই পদ্ধতির উদ্ভব ঘটেছে মূলত লোক কথা বা লোককাহিনীকে কেন্দ্র করে। এখানে যতগুলো আমরা মতবাদ দেখছি, সবগুলো মতবাদেরই উদ্ভব আসলে বিশেষ করে নন্দনতাত্ত্বিক মতবাদ এবং পরিবেশন তাত্ত্বিক এই দুটি মতবাদ বাদ দিয়ে আর অধিকাংশ মতবাদেরই উদ্ভব ঘটেছে ফোকলোরের লোককথা বা লোককাহিনীকে কেন্দ্র করে। তো অন্যান্য বিষয়গুলো এই জায়গায় আসেনি, কিন্তু তুলনামূলক পদ্ধতির মাধ্যমে আমরা ছড়ারও আলোচনা করতে পারি, প্রবাদ প্রবচনের আলোচনা করতে পারি, একই সঙ্গে লোকসঙ্গীতেরও আলোচনা হতে পারে। অর্থাৎ ফোকলোরের প্রত্যেকটি বিষয়েই এই মতবাদগুলো প্রযুক্ত, প্রত্যেকটি মতবাদের সঙ্গে প্রয়োগ করা যায়। তো তুলনামূলক পদ্ধতিতে যেমন একটি লোককাহিনীর ব্যাখ্যা বিশ্লেষণ করা যায়, তেমন একটা ছড়ার, একটা ধাঁধার অথবা একটি প্রবাদের যে বিষয়টি যায় না কেন, এমনকি আমাদের লোকশিল্পের, আমাদের দেশের নকশি কাঁথা অথবা
আফ্রিকায় যদি নকশিকাঁথা থাকে তার তুলনায় ইউরোপে যদি নকশিকাঁথা থাকে, অথবা আমেরিকায় বা অস্ট্রেলিয়ায় যদি কোনো নকশিকাঁথা থাকে, তাদের মোটিভ কীরকম, আমাদের মোটিভ কীরকম এবং তাদের দেশের মোটিভগুলো কীরকম, এইভাবে তুলনামূলক পদ্ধতিতে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি। তো লোককাহিনীর মধ্য দিয়েই এর মূলত উদ্ভব এবং বিকাশ। আমরা দ্বিতীয় পর্যায়ে আসছি জাতীয়তাবাদী মতবাদ ও পদ্ধতির। এই পদ্ধতির উদ্ভব এটাও ফিনল্যান্ডে এবং পরবর্তীকালে এটি বিকাশ লাভ করে জার্মানে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে হিটলার এর অন্যতম প্রবক্তা, যদিও হিটলারের আগেই জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি ফিনল্যান্ডে, রাশিয়ায়, নরওয়েতে এবং পূর্ব ইউরোপে এই জাতীয়তাবাদী ধারণার বিকাশ ঘটেছিল এবং সমকালেই প্রায় আমাদের দেশেও এই জাতীয়তাবাদী পদ্ধতি নিয়ে কথা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর লোকছড়ার সংগ্রহ শুরুই করেছিলেন এই জাতীয়তাবাদী দৃষ্টিকোণ থেকে। আমাদের দেশে বঙ্গীয় সাহিত্য পরিষদ গঠিত হয়েছিল এবং এই বঙ্গীয় সাহিত্য পরিষদ গঠনের পর তারা দেশের পুঁথিপত্র, লোকজ উপাদান, উপকরণ মূলত জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গিতেই এই সংগ্রহ শুরু করেছিলেন। রবীন্দ্রনাথ এই জায়গায় প্রতীক্ষিত ভূমিকা পালন করেছেন। তো রবীন্দ্রনাথের লোকছড়া, ছেলে ভোলানো ছড়ায় আমরা জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির পরিচয় পাই। এই বিষয়ে রবীন্দ্রনাথের জাতীয়তাবাদী ভাবনা নিয়ে আমরা রবীন্দ্রনাথের উপরে যে ক্লাসটি করব, লোকছড়ার উপরে, তখন একটু বিস্তারিত আলোচনা করব। তো জাতীয়তাবাদী ধারণার বিকাশ ঘটেছিল জার্মানে, রাশিয়াতে একসময় কমিউনিস্ট ম্যানিফেস্টো হিসেবে ফোকলোরকে গ্রহণ করা হয়। যে এই জায়গায় জাতীয়তাবাদী তত্ত্বের মূল কথা হলো যে ফোকলোরের ভিতর একটি জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে, অর্থাৎ ফোকলোরের যে সমস্ত উপাদান উপকরণ আছে এইগুলো জাতীয় আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। সেটা লোককথা হতে পারে, ছড়া হতে পারে, ধাঁধা, প্রবাদ, যেই হোক না কেন, তার মধ্যে জাতীয় চিন্তাকে অনুসন্ধান করা। আমি যখন ফোকলোরের কোনো উপাদান উপকরণের মধ্যে জাতীয় উপাদান উপকরণ এবং জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গিকে অনুসন্ধান করার চেষ্টা করব, বা সেইগুলো আমাদের জাতীয়তার কী কী নিদর্শন বহন করে, এই বিষয়গুলোকে যখন আমরা অনুসন্ধানের চেষ্টা করব, তখন সেটা জাতীয়তাবাদী পদ্ধতির মধ্যে পড়বে। জাতীয়তাবাদী পদ্ধতি একেবারে বিলুপ্ত হয়নি, এখনও জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গিতে পৃথিবীর নানান অঞ্চলে ফোকলোরের উপাদান উপকরণ সংগৃহীত হচ্ছে এবং জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি ফোকলোরের মধ্যে একটি প্রবহমান প্রক্রিয়া। অর্থাৎ এই দৃষ্টিভঙ্গিটি যদি না থাকে, অর্থাৎ প্রত্যেকটি জাতির ফোকলোরের মধ্যে কিছু নিজস্ব বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যকে অনুসন্ধান করা বা সেই বৈশিষ্ট্যকে ধারণ করা একটা চিরায়ত ব্যাপার। তো এই বিষয়গুলো আমরা জাতীয়তাবাদী ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে জানতে পারি। নৃতাত্ত্বিক ব্যাখ্যায় মতবাদ, এটি মূলত মানুষের বিবর্তনের যে স্তরগুলো আছে, সেই বিবর্তনের স্তরে এই সাংস্কৃতিক মানব জীবনের যে সাংস্কৃতিক ইতিহাস, সেই সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে ফোকলোরের একটা গভীর সম্পর্ক রয়েছে। এই ইতিহাসের যে স্তর, সেই স্তর পর্ব নৃতাত্ত্বিক পদ্ধতিতে বা মতবাদে অনুসন্ধান করা হয়। এইটি মূলত ফাংশন তত্ত্ব নামে পরিচিত। এর যদিও তিনটা অংশ আছে, তার মধ্যে প্রধান অংশ ফাংশন, এছাড়াও আছে একটি বর্ণনাতাত্ত্বিক ব্যাপার। নৃতাত্ত্বের মধ্যে আমরা ফোকলোরের যে কোনো উপাদান উপকরণে নৃতাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে যখন একটু খোঁজার চেষ্টা করব, যে যেমন একটি ছড়া হতে পারে, লোকসঙ্গীত হতে পারে বা মেয়েলি গীত হতে পারে, এর মধ্যে মানুষের যে বিবর্তনের যে ব্যাপারগুলো আছে, সাংস্কৃতিক বিবর্তনের ব্যাপারগুলো আছে, সেই সাংস্কৃতিক বিবর্তন যখন আমি অনুসন্ধান করব, তখন আমাকে নৃতাত্ত্বিক পদ্ধতির আশ্রয় নিতে হবে। মনসমীক্ষণ পদ্ধতিতে আমি চেষ্টা করব, বা আমাদের মনসমীক্ষণ পদ্ধতির মূল বিষয় হলো ফোকলোরের প্রত্যেকটি উপাদান উপকরণের ভিতর যে মানসিক ক্রিয়া,
সেই ক্রিয়াটি কিভাবে সক্রিয় থাকে সেটিকে অনুসন্ধান করা। মনসমীক্ষণবিদগণ মনে করেন ফোকলোর মানসিক প্রতিক্রিয়াজাত সৃষ্ট, অর্থাৎ ফোকলোরের কোনো উপাদান উপকরণ, সেটা লোককাহিনী হোক, বিশেষ করে ছড়া বা মিথ, এইগুলোকে অনেকেই বলেছেন যে, বিশেষ করে মনসমীক্ষণবাদীরা বলছেন যে মানসিক প্রতিক্রিয়া থেকেই ফোকলোরের উদ্ভব। এবং ফোকলোর যখন কেউ সৃষ্টি করেন এমনি এমনি সৃষ্টি করেন না, তার যে মানসিক প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ার ফলেই ফোকলোর এর উপাদান উপকরণকে তিনি সৃষ্টি করে থাকেন। এবং তার মনের, সেটি ব্যক্তিমন হতে পারে অথবা গোষ্ঠী মন হতে পারে, সে গোষ্ঠী মনস্তত্ত্বর অনুসন্ধান করা যেতে পারে লোককথায়, তারপরে ছড়ায়, লোকসঙ্গীতে। এই সব কিছুর মধ্যেই মনসমীক্ষণের ব্যাপারটি থাকেই। তো যখন আমি একটা ছড়াকে, ধাঁধাকে, প্রবাদ প্রবচন বা লোককথাকে মনসমীক্ষণের দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করব, তখন সেটি হয়ে যাবে মনসমীক্ষণবাদী মতবাদ বা পদ্ধতি। এই পদ্ধতির মূল কথা হলো যে আমি শুধুমাত্র মানসিক প্রতিক্রিয়াজাত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে অনুসন্ধান করব। মনসমীক্ষণের প্রবক্তা সিগমুন্ড ফ্রয়েডের মনসমীক্ষণবাদ একটি বিরাট প্রভাব বিস্তার করেছিল 19 শতকে। এরপরে পাভলভ থেকে শুরু করে আরও পরবর্তীকালে অসংখ্য মনোবিজ্ঞানী ফোকলোরের ভিতরে এই মনসমীক্ষণের বিষয়গুলো অনুসন্ধান করার চেষ্টা করেছেন। বিশেষ করে ফোকলোরের ভিতর যে সমস্ত রূপক প্রতীক থাকে, এই রূপক প্রতীকগুলোকে তারা সরাসরি মানুষের মনের প্রত্যক্ষ এবং পরোক্ষ ক্রিয়ার প্রভাব বলেছেন। যে ছড়াগুলো মূলত শিশু মনের নিগূঢ় প্রকাশ, তেমনি লোককথা অথবা লোককাহিনী যাই বলি না কেন, এইগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করলে আমরা মানুষের মনের যে সমস্ত প্রক্রিয়াগুলো আছে, যে স্তরগুলো, যে ফ্রয়েড যে 3টি স্তরের কথা বলেছেন, ইগো এবং সুপার ইগো, এই ব্যাপারগুলো আমরা প্রত্যক্ষ করি ফোকলোরের প্রত্যেকটি উপাদান উপকরণের মধ্যেই আমরা প্রত্যক্ষ করি। কোনো একজন ব্যক্তি, দেখা যাচ্ছে একজন নারী একটি নকশি কাঁথা তৈরি করছেন, সেই নকশি কাঁথাটি যখন তিনি তৈরি করছেন, তার ভিতরে যে ছবিগুলো তিনি আঁকছেন, গাছের পাতা আঁকছেন অথবা হাঁস আঁকছেন অথবা পাখি আঁকছেন, এই সবগুলোই কে তিনি যখন ফুটিয়ে তোলেন, তখন তার মানসিক প্রতিক্রিয়া থেকেই সেইগুলো করার চেষ্টা করেন। তার সঙ্গে যদি মানসিক সংযোগটি প্রতিষ্ঠিত না হয়, তাহলে তিনি এই কাজটি করতে পারতেন না বা করা সম্ভব নয়। এরকমভাবে আমরা ফোকলোরের প্রত্যেকটি উপাদান উপকরণের মধ্যেই এই মনস্তাত্ত্বিক দিকগুলো দেখি। কাঠামোগত মতবাদ, এইটি ফোকলোরের একটি সর্বাধুনিক মতবাদ। এই মতবাদটি এমন একটি মতবাদ যে এর মধ্য দিয়ে আমরা ফোকলোরের একের পুরো স্বরূপটি জানতে পারি। ফোকলোরের যে কোনো উপাদান উপকরণের সমগ্র স্বরূপটি জানা যায়। কাঠামোগত বিশ্লেষণটি বা মতবাদটি এমনই একটা মতবাদ যে আমরা যেদিকে তাকাই এই প্রকৃতি জগতে বা বিশ্ব চরাচরে, যেদিকে তাকাই সেই দিকেই দেখি একটি কাঠামো রয়েছে। অর্থাৎ এই জগতে কাঠামো ছাড়া কোনো কিছুই নেই। একটি বাড়ি যদি আমরা তাকাই বাড়ির দিকে, তাহলে দেখব সে বাড়ির কয়েকটি খুঁটি আছে। সেটি একটা কুঁড়ে ঘর হতে পারে, কুঁড়ে ঘর হলে তার 4টি খুঁটি, তারপর 6টি খুঁটি বা 8টি খুঁটি। একটি বিল্ডিং যদি হয়, সে বিল্ডিংটি কয়েকটি কলামের উপরে দাঁড়িয়ে থাকে। এরকমভাবে প্রত্যেকটি বস্তুরই এক একটি কাঠামো থাকে। তো সেই কাঠামো অনুসন্ধান করা, ফোকলোরের উপাদান উপকরণও এরকম। যেমন একটা ছড়া আর যে কাঠামো, একটা ধাঁধা ঠিক সেই রকম নয়। ছড়ার কাঠামো একরকম, ধাঁধার আর এক রকম, প্রবাদ প্রবচন আর এক রকম, লোকসঙ্গীতের কাঠামো আর এক রকম, লোককথা আর এক রকম, আবার মিথ আর এক রকম, কিংবদন্তি আর এক রকম। এই যে এরকম প্রত্যেকটিরই একটি ছড়া থেকে একটি লোককথা আলাদা, একটি লোককথা থেকে একটি লোকসঙ্গীত আলাদা, অথবা আরও যদি সহজ করে বলি, একটি কবিতা থেকে একটি ছোট গল্প আলাদা, একটি ছোট গল্প থেকে একটি উপন্যাস আলাদা, উপন্যাস থেকে নাটক আলাদা। এই প্রত্যেকটির এক একটি কাঠামো আছে। সেই কাঠামোর কারণেই এরা পৃথক। তো ফোকলোরেরও এই কাঠামো আছে। এই কাঠামোগত মতবাদ গড়ে উঠেছে মূলত 3টি বিষয়কে কেন্দ্র করে। একটি রুশ ফোকলোরবিদ ভ্লাদিমির জেপ্রফের
মরফোলজিক্যাল ব্যাখ্যা বিশ্লেষণ থেকে, লেভি স্ট্রসের ফাংশনাল তথ্য থেকে এবং প্রখ্যাত আমেরিকান ফোকলোরবিদ ভাষাবিজ্ঞানী আব্রাহাম নোয়াম চমস্কির রূপান্তরিক সূত্র থেকে। এই তিনটি সূত্র মিলে ফোকলোরের অত্যাধুনিক কাঠামোগত পদ্ধতি বা মতবাদ গড়ে উঠেছে। যদিও কাঠামোগত বলতে ডক্টর মাজহারুল ইসলাম আঙ্গিক সংস্থান শব্দটি ব্যবহার করেছেন এবং আঙ্গিক সংস্থান মতবাদ প্রচার প্রসারের ক্ষেত্রে তিনি শুধুমাত্র প্রফকে প্রাধান্য দিয়েছেন। লেভি স্ট্রসকেও নিয়ে এসছেন কিন্তু পরবর্তীকালে, কিন্তু এর সঙ্গে প্রফ, লেভি স্ট্রস এবং নোয়াম চমস্কি, এই তিনটের তত্ত্ব সংমিশ্রণ হলো কাঠামোগত মতবাদ। আর কাঠামোগত মতবাদ দিয়ে যখন আমি কোনো কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করব, ফোকলোরের কোনো উপাদান উপকরণ, তখন ওর মধ্যে সবগুলো বিষয়ই চলে আসে। তুলনামূলক চলে আসে, জাতীয়তাবাদী চলে আসে, নৃতাত্ত্বিক, মনসমীক্ষণ, সমাজতাত্ত্বিক, পরিবেশ, নন্দনতাত্ত্বিক, সব বিষয়ই চলে আসে। কারণ এগুলো যখন কাঠামোর আলোকে একটা বিল্ডিংকে যখন আমি ব্যাখ্যা বিশ্লেষণ করব, তার খুঁটি ব্যাখ্যা করব, তার ওয়াল ব্যাখ্যা করব, বা দেয়াল অথবা বেড়া অথবা চাল, যেটাই বলি না কেন, যখন আমি এরকম ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাব তখন এই সবগুলো বিষয়ই চলে আসে। তো কাঠামোগত মতবাদটা অনেকটা এই রকম। প্রথম দেখানোর চেষ্টা করেছেন যে ফোকলোরের যে কাঠামোগুলো, এই কাঠামোগুলো এমনি বিশৃঙ্খলভাবে আসে না, একটি নিয়ম শৃঙ্খলা মেনে আসে। যেমন ছড়ার ভিতরে যে শব্দগুলো আছে, যে বাক্যগুলো ব্যবহার করা হয়, বা ধাঁধায় যে বাক্য ব্যবহার করা হয়, বা ধাঁধার যে কাঠামো, সে কাঠামো অর্থ কোনোটি আগে বা কোনোটি পরে আসে না, একেবারে সিরিয়ালি আসে, একটার পর একটা আসে। বাক্যের যেরকম আমাদের বাংলা ভাষায় যেরকম একটা পদক্রম রয়েছে, কর্তা, কর্ম, তারপরে ক্রিয়া, হ্যাঁ, যে প্রথমে ক্রিয়া আসে না, আগে কর্তা আসে, তারপরে কর্ম, তারপরে ক্রিয়া আসে। ঠিক এইরকমভাবেই ফোকলোরেও এই কাঠামোটি প্রফ এইরকম একটি কাঠামো দেখিয়েছেন যে ফোকলোরের যে কোনো উপাদান উপকরণেই একটি শৃঙ্খলা মেনে তার কাঠামো গড়ে ওঠে। আর লেভি স্ট্রস এটিকে দেখিয়েছেন মূলত বাইনারি কম্পোজিশনকে সূত্র করে। কম্পিউটারের পরিভাষা যেমন গড়ে উঠেছে বাইনারিকে কেন্দ্র করে, কম্পিউটারের সমস্ত প্রোগ্রাম পরিচালিত হয় বাইনারিকে কেন্দ্র করে, তো ফোকলোরের মধ্যেও এই বাইনারি দৃষ্টিভঙ্গি কাজ করে। এটি মানুষের মনে অবচেতনভাবেই এই বাইনারি বিষয়টি সক্রিয়। বাইনারি বিষয়টি এরকম যে যদি জন্ম থাকে তাহলে মৃত্যুর ব্যাপারটি থাকবেই, যদি নারী থাকে তাহলে তার বিপরীত হিসেবে পুরুষ থাকবে। অর্থাৎ বাইনারিটা হলো বৈপরীত্য সূচক যুগ্মক, যে জন্ম থাকলে তার মৃত্যু থাকবে, স্বর্গ থাকলে নরক থাকবে। এই যে এইরকম প্রকৃতি জগতে আমরা এই বাইনারির বিষয়গুলো দেখি, যে প্রকৃতিটা গড়ে উঠেছে বাইনারিকে কেন্দ্র করেই। তো ফোকলোরের যত উপাদান উপকরণ আছে সবগুলোর মধ্যেই এই বাইনারি কম্পোজিশন আছে, এবং এই বাইনারিকে কেন্দ্র করেই ফোকলোরের কাঠামোটি গড়ে ওঠে। এটি লেভি স্ট্রস বলেছেন। যেমন একটি লোককথায় যদি আমরা দেখি যে নায়ক থাকলে তাহলে ভিলেন থাকবে, আবার ছড়ার মধ্যেও দেখি আমরা যদি বউ শাশুড়ি ব্যাপার থাকে, শাশুড়ি থাকলে বউয়ের ব্যাপার থাকে, তার সঙ্গে দ্বন্দ্ব থাকে, শ্বশুর থাকলে শাশুড়ি থাকবে, এইরকম নায়ক থাকলে খলনায়ক বা প্রতিনায়ক, এইরকম ব্যাপারগুলো থাকে। এবং এটি আমরা শুধুমাত্র ছড়া, ধাঁধা বা প্রবাদ প্রবচনেই নয়, ফোকলোরের প্রত্যেকটি উপাদান উপকরণেই এই বাইনারি কম্পোজিশনের বিষয়গুলো দেখি। আবার এই বাইনারিগুলো অনেক সময় মোটিফেম নির্ভর। মোটিফ থেকে মোটিফেম শব্দটি এসছে, অ্যালান ডান্ডেস মোটিফেম শব্দটির উদ্ভাবক। এই মোটিফেমগুলো গুচ্ছ আকারে ফোকলোরের উপাদান উপকরণে বিরাজ করে। যেমন আমি যখন একটি ছড়ার কথা বলবো, যেমন আগডুম, বাগডুম, ঘোড়ার ডুম সাজে, এই ছড়ায় ঘোড়ার ডুম, আগডুম একটি মোটিভ, বা ঘোড়ার ডুম এইটি একটি মোটিভ। তো এই মোটিভগুলো মোটিফেম আকারে এই জায়গায় বিরাজ করেছে, পৃথকভাবে নয়, একটির সঙ্গে আরেকটি যখন শিকলের মতো যখন কোনো একটি বিষয়ের সঙ্গে সংযোগ থাকে তখন সেইটা মোটিফেম হয়ে ওঠে। মোটিভ আলাদাভাবে বিরাজ করে না কখনোই, মোটিফেম আকারে বিরাজ করে।
কাঠামোগত মতবাদে চমস্কি লেভিস্ট্রাসের পরে যার কথাটি আসে তিনি আব্রাহাম নোয়াম চমস্কি। চমস্কির যে রূপান্তরিক সূত্র, এইটি কাঠামোগত মতবাদে বিরাট প্রভাব বিস্তার করে। চমস্কির এই ভাষিক সূত্র সারা পৃথিবীতেই একটি বিরাট আলোড়ন সৃষ্টি করে। তার একটি গ্রন্থ সিনট্যাক্টিক স্ট্রাকচার, এটি 1957 খ্রিস্টাব্দে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই সারা পৃথিবীতেই বিশেষ করে ভাষাবিজ্ঞানের পঠন পাঠনে বিরাট প্রভাব বিস্তার করে। আমাদের দেশের একজন বিখ্যাত ভাষাবিজ্ঞানী ডক্টর হুমায়ুন আজাদ এই প্রভাবকে বলেছেন ভূকম্পন তুল্য। অর্থাৎ ভূমিকম্প হলে যেমন সব কিছুর ওলটপালট হয়ে যায়, চমস্কির এই ভাষিক সূত্র তেমনি ভাষাবিজ্ঞানের চর্চায় একটি ওলটপালটের মতন ঘটনা ঘটায়। পরবর্তীকালে চমস্কির এই ভাষিক তত্ত্ব শুধু ভাষাবিজ্ঞানের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এটি সমাজতত্ত্ব, এমনকি সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান এবং এই ফোকলোরের মতো জায়গাতেও আঘাত এনেছে, এবং যার ফলে ফোকলোরের কাঠামো ব্যাখ্যা বিশ্লেষণ, ফোকলোরের বিষয়টি যেহেতু ভাষাগত, কারণ মৌখিক ঐতিহ্য নির্ভর, আমি লোক কথা বলি বা ছড়া বলি, ধাঁধা প্রবাদ বলি, সবই তো ভাষাভিত্তিক। তো সেই কারণে চমস্কির এই সূত্রটি ফোকলোরের পঠন পাঠনে বিরাট প্রভাব বিস্তার করেছে। চমস্কি যেটি বলছেন যে আসলে ভাষা কেউ মুখস্থ বলে না, এবং চমস্কির ভাষার সূত্রের মূল কথা হলো যে প্রত্যেকটি ভাষার মধ্যেই একটি ক্ষুদ্র বাক্য থাকে, এই ক্ষুদ্র বাক্য বৃহৎ বাক্য গঠন করে এটি, এবং সেটি ঘটে রূপান্তরিক আকারে। যেমন মিনা পড়ে, এটি একটি ক্ষুদ্র বাক্য, এই বাক্যটি নানান রকমভাবে রূপান্তরিত হতে পারে। যে মিনা বই পড়ে, মিনা একটি কবিতার বই পড়ে, মিনা রবীন্দ্রনাথের লেখা একটি কবিতার বই পড়ে, মিনা রবীন্দ্রনাথের লেখা সেই কবিতার বইটি পড়ে যেটি নোবেল পুরস্কারে ভূষিত হয়। এইরকমভাবে একটি বাক্য দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে, এইটি চমস্কির রূপান্তরিক সূত্র নামে পরিচিত। তো ফোকলোরের মধ্যেও এই রকম ক্ষুদ্র বিষয়গুলো থাকে, সেই ক্ষুদ্র বিষয়গুলো একটি বৃহৎ বিষয় সৃষ্টি করে। লোককাহিনীর কাঠামোতে এরকম একটি ক্ষুদ্র বিষয় থাকে, সেই বিষয় আস্তে আস্তে অসংখ্য বৃহৎ বিষয়কে, বৃহৎ ভাষিক সিস্টেমগুলোকে একত্রিত করে একটি লোককথার বা লোককাহিনীর জন্ম দেয়, অথবা একটি লোকগল্পের জন্ম দেয়। একটি লোকগল্পের মধ্যে ছোট একটি গল্প থাকে, একটা ছোট, সেটি পরবর্তীকালে অনেক ট্রান্সফর্ম হতে থাকে, রূপান্তর হতে থাকে, দীর্ঘ হতে থাকে এই বাক্য পরম্পরায়। এই কথাটি চমস্কি বলতে চেয়েছেন। যদিও চমস্কির আরও অনেকগুলো বিষয় আছে, তো সেগুলো নিয়ে আলোচনা করতে গেলে অনেকটা সময়ের দরকার পড়বে। আমরা ওইদিকে আর না গিয়ে আমরা যে কয়েকটি রেফারেন্স বইয়ের কথা বলেছি, কেউ যদি জানতে চাও যে আসলে আমি কাঠামোগত মতবাদ সম্পর্কে একটু বিস্তারিত জানবো, তাহলে ডক্টর মাজহারুল ইসলামের বই আছে, আমার একটি বই আছে, এটা আমরা একটু পরে এটি নিয়ে আলোচনা করব। এই বইগুলো দেখতে পারো। সমাজতাত্ত্বিক মতবাদ, সমাজতাত্ত্বিক মতবাদের মূল কথা হলো যে ফোকলোরের প্রত্যেকটি উপাদান উপকরণের ভিতরে, ফোকলোর যেহেতু মানুষকে নিয়ে কাজ কারবার, ফোকলোরের উপাদানের ভিতর ফোকলোর যিনি সৃষ্টি করছেন তিনিও মানুষ, আবার যিনি ধারণ করছেন, গ্রহণ করছেন, তারাও মানুষ। তো অর্থাৎ ফোকলোরের স্রষ্টা এবং ধারক বাহক সকলেই মানুষ। তো সেই কারণে প্রত্যেকেরই সামাজিক জীবনের সঙ্গে যে সমস্ত বিষয়গুলো যুক্ত, সবগুলো বিষয় ফোকলোরের মধ্যে বিরাজ করে, এবং এর ভিতরে সমাজতাত্ত্বিকবিদরা দেখার চেষ্টা করেন বা অনুসন্ধান করার চেষ্টা করেন। বিশেষ করে সাম্যবাদ, কার্ল মার্কসের কথা আমরা আগের ক্লাসে বলেছি, ঐতিহাসিক বস্তুবাদ, যে শোষণের প্রক্রিয়াগুলো
কিভাবে বিরাজমান আমাদের সমাজে, সেটি ফোকলোরের আমরা উপাদান উপকরণের মধ্যে দেখতে পাই। বিশেষ করে লোককথায় প্রচুর দেখতে পাই যে শোষণের মাত্রা গুলো। যারা সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে ফোকলোরকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে চান, তারা এই শোষণ, বৈষম্য, বঞ্চনা, শ্রেণী বৈষম্য, এই সমস্ত বিষয়গুলোকে উপস্থাপনের চেষ্টা করেন বা অনুসন্ধানের চেষ্টা করেন। বাংলাদেশে এই ধরনের একটি চমৎকার গবেষণা হয়েছে বাংলা একাডেমি থেকে, ডক্টর আব্দুল ওয়াহাবের বাংলার লোকগীতি সমাজতাত্ত্বিক বিশ্লেষণ শিরোনামে। এটি একটি যারা একটু অনুসন্ধানী এবং যারা সমাজতাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করতে চাও, একটু বুঝতে চাও, জানতে চাও, তারা এই বইটি নাড়াচাড়া করে দেখতে পারো। পরিবেশন তত্ত্ব। পরিবেশন তত্ত্ব এটি ফোকলোরের সর্বশেষ আধুনিক তত্ত্ব, মতবাদ। এরপরে আর কোনো তত্ত্ব এর এখন পর্যন্ত আমরা পাইনি, যদিও আমরা এখানে নন্দনতাত্ত্বিক মতবাদটি একটু শেষে রেখেছি। এটি নিয়ে আমরা একটু পরে আলোচনা করব, যে এই যে কয়টি তুলনামূলক থেকে শুরু করে তুলনামূলক, জাতীয়তাবাদী, মানব বা নৃতাত্ত্বিক, মনসমীক্ষণ, কাঠামোগত, সমাজতাত্ত্বিক, পরিবেশন, এই সব কয়েকটি মতবাদের উদ্ভব ইউরোপ এবং আমেরিকায়। শুধুমাত্র একটা মতবাদের উদ্ভব আমাদের ভারতবর্ষে, সেই মতবাদটি হলো নন্দনতাত্ত্বিক মতবাদ। এটি নিয়ে আমরা একটু পরে কথা বলবো। তার আগে আমরা পরিবেশন তত্ত্ব নিয়ে একটু কথা বলি। পরিবেশন তত্ত্ব এটি ফোকলোরের লেটেস্ট পদ্ধতি। আমেরিকায় এই পদ্ধতির উদ্ভব ঘটে আমেরিকায় গত শতকের 60-এর দশকে। রিচার্ড এম ডডসন, ফোকলোরবিদ, আমেরিকার বিখ্যাত ফোকলোরবিদ ডডসন, অ্যালান ডান্ডেস, ডানব্যান অ্যামস, এরকম প্রমুখ ফোকলোরবিদ, এদেরকে বলা হয় আধুনিক তুর্কি ফোকলোরিস্ট আমেরিকার। তারা একটি ফোকলোর চর্চা, একটি রেনেসা নিয়ে এসেছিলেন। সেই রেনেসাই হলো পরিবেশন তত্ত্ব। ইংরেজিতে একে বলা হয় পারফরম্যান্স থিওরি। পারফরম্যান্স থিওরির মূল কথা হলো যে একটি ছড়া, ধাঁধা, প্রবাদ, প্রবচন বা লোককথা বা একটি নকশিকাথা, এইগুলো হলো টেক্সট। তো শুধু টেক্সট, এতদিন আলোচনা হয়েছে শুধু টেক্সটকে নিয়ে, এই যতগুলো মতবাদ গড়ে উঠেছে এই সবগুলো টেক্সট কেন্দ্রিক। পরিবেশনবাদীরা বললেন যে টেক্সট কখনোই একটি ফোকলোর হতে পারে না, টেক্সটকে দেখতে হবে ইন কনটেক্সটের ভিত্তিতে। অর্থাৎ যিনি টেক্সটটি সৃষ্টি করলেন, একটি ছড়া যখন সৃষ্টি হলো, সেই ছড়াটি এমনি এমনি সৃষ্টি হয়নি। ছড়াটি যিনি বলেন, সেই বলার সময় তার চারপাশে কিছু লোক থাকে। যিনি বলেন তিনি কিভাবে বলেন, কখন বলেন, এই যে কিভাবে বলছেন, কখন বলছেন, এবং যারা শুনছেন তারা কিভাবে শুনছেন, তাদের প্রতিক্রিয়া কি। আমরা যখন কোনো গানের আসর দেখি, তখন দেখি দর্শকরা হাততালি দেয়, অথবা কেউ কেউ করুণ সুরের যখন গান হয়, সেই গানটা শুনে তার চোখ দিয়ে পানি বেরোয়। যিনি গাইছেন তার চোখ দিয়ে পানি পড়ে, এবং যিনি শুনছেন তিনিও আবেগবিহ্বল হয়ে পড়েন। এই যে বিষয়গুলো, অর্থাৎ চারপাশের যে বিষয়গুলো, একটা টেক্সটের চারপাশের যে বিষয়, সেই বিষয়কে পর্যবেক্ষণ করা, সেই বিষয়কে গুরুত্ব দেওয়া, এটি হলো পরিবেশন তত্ত্বের মূল কথা। আমরা যখন কোনো পালা দেখি, কুদ্দুস বয়াতি যখন কোনো পালা পরিবেশন করেন, তখন মানুষের দৃষ্টিভঙ্গি একেবারে সেই কুদ্দুস বয়াতির পুরো শরীর, মন, দেহর দিকে থাকে। আবার যখন তিনি কোনো শব্দ ব্যবহার করেন বা কোনো করুণ সুরের কোনো কাহিনী বলেন, বা সেটা লোককাহিনীতেও আছে, তখন দর্শক একটা প্রতিক্রিয়া প্রকাশ করেন। সিনেমায় যেরকম সিনেমার শেষ দৃশ্যে নায়ক যখন ভিলেনকে মারপিট করেন, তখন দর্শকরা হাততালি দেয়। এই যে হাততালিটা তিনি কেন দিচ্ছেন? হাততালি দিচ্ছেন যে তিনি ওই ঘটনার সঙ্গে, কাহিনীর সঙ্গে নিজেকে একাত্ম করে ফেলছেন বলেই সিনেমাটি তখন আর তার কাছে সিনেমা মনে হচ্ছে না, মনে হচ্ছে যে সে নিজেই ওই সিনেমার অংশীদার, যে পর্দায় যা দেখছে সেটি তার জীবনের কথা, তার জীবনেরই অংশ। তো পরিবেশন তত্ত্ব মূলত এই বিষয়টিকেই গুরুত্ব দেয়, যে পরিবেশন তত্ত্বের মূল কথা হলো যে তুমি যখন ফিল্ড ওয়ার্ক করবে, বা যিনি ফোকলোর নিয়ে গবেষণা করতে চান, বা একজন ফোকলোরবিদের কাজ হলো শুধু পর্যবেক্ষণ করা, দেখা কি ঘটছে চারপাশে, টেক্সটকেও দেখা এবং ইন কনটেক্সটে দেখা, অর্থাৎ চারপাশেই দেখা। এই দেখার দৃষ্টিভঙ্গি হলো পরিবেশন তত্ত্ব। আমরা এরপরে আলোচনা করব নন্দনতাত্ত্বিক মতবাদ। নন্দনতাত্ত্বিক মতবাদের প্রবক্তা রবীন্দ্রনাথ ঠাকুর।
আহ, আসলে এই বিষয়টি নিয়ে ফোকলোর চর্চা ইউরোপ আমেরিকায় খুব একটা আলোচনা হয়নি, কেন রবীন্দ্রনাথের আগে নন্দন তত্ত্ব নিয়ে কেউ আলোচনা করেন নাই, এবং রবীন্দ্রনাথের পরে বর্তিতে কেউ কেউ একটু নন্দনতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেছেন। রবীন্দ্রনাথ লোকছড়া সংগ্রহ করেছেন যে নন্দনতাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে। রবীন্দ্রনাথ বলছেন যে আমি ছড়ার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে লোকছড়াগুলো সংগ্রহ করেছি। এই যে ছড়ার ভিতর যে সৌন্দর্য আছে, লোক কাহিনীর ভিতর সৌন্দর্য আছে, একটা আমি যখন নকশি কাঁথা দেখছি তার সৌন্দর্য, আমি যখন একটি হুকা দেখি সেই হুকাটা যখন খুব নান্দনিক করে উপস্থাপন করা হয়, কোনো নকশা করা হয়, তো এই এই বিষয়গুলো অর্থাৎ একটি ফোকলোরের ভিতরে বিশেষ করে যদি আমি লোকসাহিত্য বলি, ছড়া, ধাঁধা, প্রবাদ, প্রবচন, তার ভাষা, তার ছন্দ, তার ভিতর অলঙ্কার আছে, চিত্রকর্ম আছে, রূপক আছে, এরপর প্রতীক আছে, এই যে বিষয়গুলোর ব্যাখ্যা বিশ্লেষণ সেটি হলো মূলত নন্দনতাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ। এই বিষয়টি নিয়ে আমরা যখন রবীন্দ্রনাথ সম্পর্কে আলোচনা করব তখন বিস্তারিত আলোচনা করব। আমরা এখন একটু আসি ফোকলোরের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, টাইপ মোটিভ। টাইপ কথা অ্যান্টি আর্নে তুলনামূলক আলোচনা এবং ঐতিহাসিক ভৌগোলিক মতবাদ আলোচনা করতে গিয়ে টাইপ শব্দটি ব্যবহার করেন, এবং তিনি এই ফিনিশ লোককথাগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়েই এই টাইপ ইন্ডেক্স তৈরি করেন। পরবর্তীকালে অ্যান্টি আর্নের সঙ্গে যুক্ত হন স্টিথ টমসন। তারা দুইজনে মিলে যে গ্রন্থটি রচনা করেন তার নাম দ্য টাইপস অফ দ্য ফোকটেল। এটি প্রথমে 1910 সালে এই কাজটুকু সম্পন্ন করেছিলেন অ্যান্টি আর্নে। পরবর্তীতে আর্নের বাকি কাজটুকু সম্পন্ন করেন স্টিথ টমসন। এটি দ্বিতীয় সংস্করণ বেরোয় 1928 সালে। টাইপ হচ্ছে শ্রেণীভিত্তিক বৈশিষ্ট্য বা চারিত্রগত বৈশিষ্ট্য। যে কোনো লোককথার প্রত্যেকটি লোককথা আর এক একটি চারিত্রগত বৈশিষ্ট্য আছে। সেই চারিত্র বৈশিষ্ট্যটি এরকম, যেমন পৃথিবীর সব মানুষ দেখতে একই রকম নয়, কিন্তু তাদের চারিত্রিক বৈশিষ্ট্য প্রায় একই রকম। পৃথিবীর অনেক অঞ্চলের মানুষ আছে যে তারা দেখতে ভিন্ন রকম কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্যে একই রকম। আমাদের দেশেও নানান শ্রেণীর মানুষ দেখি আমরা, যে ভালো মন্দ, এই যে ভালো মন্দের মধ্যে আবার ভালো আর একটু অন্যরকম ভালো, আবার খারাপের মধ্যেও আবার অন্যরকম খারাপ। এই যে ভালো এবং খারাপ এইগুলোকে যদি আমরা একটু বিশেষ শৃঙ্খলবদ্ধ করি, একটু সাজাই, তাহলে আমরা একটি টাইপ পাই, অনেকগুলো টাইপ পাই। সেই টাইপটিকেই এখানে ফোকলোরের যে লোককথার মধ্যে যে সমস্ত এই চারিত্রগত বৈশিষ্ট্য রয়েছে বা শ্রেণীভিত্তিক বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলোকে এক জায়গায় করে এই অ্যান্টি আর্নে এবং স্টিথ টমসন এই টাইপ সূচি নির্দেশ করেছেন। তারা এই গ্রন্থে 2499টি টাইপ নির্দেশ করেছেন, 2499টি। আর মোটিভ হচ্ছে সামাজিক সাংস্কৃতিক অনুষঙ্গ। একটা টাইপের ভিতর অসংখ্য মোটিভ থাকে, সেই মোটিভগুলো সামাজিক সাংস্কৃতিক অনুষঙ্গকে ধারণ করে এই মোটিভগুলো গড়ে উঠেছে। টাইপের অনেকগুলো শ্রেণী নির্দেশ করেছেন টমসন এবং অ্যান্টি আর্নে। তারা প্রধান ভাগ করেছেন তিনটি: পশুকথা, সাধারণ লোককথা, হাসি ও পারিবারিক কাহিনী। এই তিনটিকে পশুকথা 1 থেকে 299, সাধারণ লোককথা 300 থেকে 1199, হাসি ও পারিবারিক কাহিনী 1200 থেকে 2499। এইগুলোর প্রত্যেকটির আবার উপবিভাজন আছে। পশুকথার একাধিক উপবিভাজন আছে, সাধারণ লোককথারও বিভাজন আছে, হাসি পারিবারিক কাহিনীরও একাধিক উপবিভাজন আছে। এই আমরা যখন ঠাকুরমার ঝুলি নিয়ে আলোচনা করব তখন এই টাইপগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। তখন মোটিভ সূচি। টমসন মোটিভ ইন্ডেক্স অফ ফোক লিটারেচার 6 খণ্ডে, এটি বিশাল একটি ভলিউম গ্রন্থ। 1932 থেকে 1936 খ্রিস্টাব্দের মধ্যে এইটি প্রকাশ হয়। ইংরেজি এ থেকে জেড পর্যন্ত ও আই এবং ওয়াই বাদে যে এই 23টি অক্ষর থাকলো, এই 23টি অক্ষরকে 23টি বর্গে বিভক্ত করে তিনি এই মোটিভগুলো নির্দেশ করেছেন। যেমন এ একটা মোটিভ বর্গ, বি একটা মোটিভ বর্গ, সি একটা মোটিভ বর্গ। এই প্রত্যেকটি বর্গের অনেকগুলো, প্রতিটি বর্গে 5 থেকে 600 থেকে 3000 পর্যন্ত মোটিভ নির্দেশ করা আছে। তো মোট মোটিভ নির্দেশ করেছেন টমসন 24,277টি। তো
তো বাংলা ভাষায় মোটিভ নিয়ে একটা কাজ করেছেন ডক্টর দিব্যজ্যোতি মজুমদার। বাংলার লোককথার টাইপ মোটিভ ইন্ডেক্স, এই গ্রন্থে মোটিভ নিয়ে একটু মোটামুটি আলোচনা করা আছে। টাইপ মোটিভ নিয়ে আমরা এখানে একটু দেখি। টাইপ এবং মোটিভের উদাহরণ দিয়েছি একটা। বাংলা ভাষার একটা পরিচিত গল্প টুনটুনি, এখানে টুনাটুনি হয়েছে, আসলে টুনাটুনিও আছে, কোথাও কোথাও টুনটুনি আছে। টুনটুনি ও বিড়ালের গল্প। এর টাইপ 248। ওই যে আমরা এখানে একটু তালিকা দেখেছি যে 1 থেকে 299, এর মধ্যে এই পশু কথা, যত পশু কথা আছে তার সবগুলোই হলো ওই 1 থেকে 299-এর মধ্যে এর অবস্থান। তো যেহেতু বিড়াল এটি একটি পশু কথা গল্প, সেই কারণে এর অবস্থান হয়েছে 248। এই টাইপগুলোকে যদি কোনো টাইপ নির্ধারিত টাইপটি না পাওয়া যায় তাহলে টাইপকে ক খ গ ঘ দিয়ে বাড়িয়ে নেওয়া যায়। এটি যে কেউ করতে পারে। এটি বিড়াল ও টুনটুনি, এটি টাইপ। মোটিভ হয়েছে 1, 2, 3, 4টি মোটিভ আছে এই গল্পে। একটি হলো কথা বলা টুনটুনি, এর মোটিভ বি 211.3.7। মোটিভকেও এরকম একাধিক পয়েন্ট দিয়ে বাড়িয়ে নেওয়া যায়। এরপর কথা বলা বিড়াল, প্রতারণাময় লাভ, প্রণাম জানানো, কে 176, কে 1860.2, সঠিক সময়ে প্রতারণা। আমি মোটিভ সম্পর্কে একটু একেবারে সহজ করে একটু বলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যে আমরা মোটু পাতলু দেখি, এবং আমাদের বাংলাদেশে আছে আরেকটি বিটিভিতে প্রচার হয় সিসিমপুর, সেখানে আমরা বাঘকে দেখি, শিয়ালকে দেখি, কুমিরকে দেখি, এরকম নানান প্রাণী। অর্থাৎ এই যে কুমির একটা মোটিভ, এরপরে বাঘ একটি মোটিভ, আমরা এখানে মোটিভের একটা চিত্র দেখছি। এই যে হাঁস একটা মোটিভ। এইগুলো অর্থাৎ আমরা লোককথায় দেখতে পাই যে কুমির কথা বলে, কথা বলা কুমির এটা একটা মোটিভ, কথা বলা হাঁস এটা একটা মোটিভ, কথা বলা সাপ এটা একটা মোটিভ, কথা বলা বাঘ এটা একটা মোটিভ, কথা বলা সিংহ এটা একটা মোটিভ। এরকম কথা বলা আছে। তারা নানান ধরনের আচরণ করে, সেই আচরণগুলো মানুষের সঙ্গে তাদের সম্পর্ক, এই রকম বিষয়গুলো আছে, অনেক বিষয়। সেইগুলোই মূলত মোটিভ। একটা পাতা, সেটা একটা মোটিভ। এরকম নকশি কাঁথায় আমি যদি একটা ব্যাঙের ছবি আঁকাই, প্যাঁচার ছবি আঁকাই, তাহলে সেটা একটা মোটিভ। এইগুলো প্রত্যেকটা একটা মোটিভ। আমরা এখানে একটু এই মোটিভের আগডুম বাগডুম, হাডুডু, বৌচি খেলার, লোকছড়া এবং লোককাহিনীর এইগুলোর ব্যাখ্যা বিশ্লেষণে এই মোটিভ টাইপের উদাহরণ আছে। আমরা এখানে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি, এই বিষয়গুলো তোমরা একটু ভালো করে দেখবে। ফোকলোরের মতবাদ সমূহের পরিচয়, ফোকলোরের ব্যাখ্যা বিশ্লেষণের কাঠামোগত, জাতীয়তাবাদী, নন্দনতাত্ত্বিক, তুলনামূলক মতবাদের পরিচয়, টাইপ মোটিভ কি, টাইপ মোটিভের ব্যাখ্যা বিশ্লেষণ, এইগুলো। এখানে আমরা একটা যে টাইপ, এটি একটি, এর ভিতরে মোটিভও আছে। ওই যে দুটো পেঁচা দেখা যাচ্ছে, এটা একটা মোটিভ। এই যে কলার গাছ, কলার পাতা, এইটা একটা মোটিভ। নারীর মুখ, এখানে অনেকগুলো মোটিভ আছে। এই যে একটা মোটিভ, একজন শিল্পী, তিনি হাঁড়িতে ছবি অঙ্কন করছেন, পাতার, পাখি ইত্যাদি নানান কিছু অঙ্কন করছেন। আমরা এখানে রেফারেন্স বই দিয়েছি যে ফোকলোর, যে নিউ চ্যালেঞ্জ, এই বইগুলো তোমরা একটু দেখতে পারো। যে আঙ্গিকতার আলোকে ফোকলোর, ডক্টর মাজহারুল ইসলাম। তোমাদের সকলের সুন্দর এবং সুস্থ জীবন প্রত্যাশা করি। তোমরা রেফারেন্স বইগুলো একটু ভালো করে পড়বে অবশ্যই। রেফারেন্স বই যদি না দেখো তাহলে ফোকলোরের খুব ভালো কিছু করা সম্ভব নয়, উত্তর ভালো করে লিখতে পারবে না। কাজে আমরা যেটুকু বলেছি বা যেটি বলছি সেটা একেবারে খুবই সামান্য পরিমাণে, কেননা প্রায় 50-60টি লেকচারকে মাত্র 10টি লেকচারের মধ্যে আমরা নিয়ে এসেছি। কাজে খুবই সামান্য আমরা বলতে পারছি এখানে। কাজে অবশ্যই তোমাদের রেফারেন্স বইগুলো এবং টেক্সট বইগুলো একটু ভালো করে দেখতে হবে। সকলেই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।